আজকে আমার পরম প্রিয় পরম শ্রদ্ধেয় দীপঙ্কর চক্রবর্তী, তার সাথে একটু জীবনের গল্প করার জন্য আমার বহুদিনের শখ ছিল। আজকে আমার সৌভাগ্য তাকে পেয়েছি। আপনাকে স্বাগতম দাদা, কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। তোমার সঙ্গে এই প্রথম দেখা হলো, কিন্তু মনে হচ্ছে যেন কত যুগের চেনা। আর আমার মনে হচ্ছিল যেন তোমাকে কোথাও দেখেছি, তো এখন বোঝা গেল যে না, দেখিনি, তবে দেখেছি অন্যভাবে, অবশ্যই মানে মনের ভেতরে। মনের ভিতরে। হ্যাঁ, আসলে আমাদের দীপঙ্কর চক্রবর্তী, উনি সাংবাদিকতা বহু যুগ ধরে করছেন। সেই আনন্দবাজার পত্রিকা, তারপরে ডয়চে ভেলে, ভয়েস অফ আমেরিকা, এবং একটা গ্যাপ দিয়ে আবার ভয়েস অফ আমেরিকা। এখন এতদিন পরে মাঝখানে আমিও কিছুদিন ভয়েস অফ আমেরিকা ছিলাম। তো আসলে আপনার সাথে আমার খুব শখ ছিল যে একটু এই দেখা হওয়া, গল্প করা। তো এবারে তো আপনি বহুদিন পরে আমেরিকাতে বা নিউ ইয়র্কে এলেন, তাই না? আসলে একটু বলতে হয়, আমি আনন্দবাজার পত্রিকায় কাজ শুরু করেছি 1973 সালে। আচ্ছা আচ্ছা। তারপরে তখন জুনিয়র সাংবাদিক হিসেবে আমি নিয়োগ পত্র পেয়েছিলাম। আস্তে আস্তে তারপরে সিনিয়র হয়েছি, কিন্তু তার আগেই আমি একটা সুযোগ পেয়েছিলাম ভয়েস অফ জার্মানি বা ডয়চে ভেলেতে যাওয়ার। এবং সবচেয়ে ভালো যেটা হয়েছিল সেটা, ওখানে আমি ভয়েস অফ জার্মানিতে বাংলা বিভাগে আমি কাজ করেছি। কোন ব্রডকাস্ট সাল ছিল সেটা? এটা ছিল, আমি ওখানে গিয়েছি 79-এ। শুরু হয়েছিল 75-এর পর। 1979-এ গিয়েছি। তখন একেবারে তখনও নতুন 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 বাংলা বিভাগ। তো সেখানে আমি 3 বছর কাজ করেছি। বাংলা বিভাগে আমার প্রচুর বন্ধু বান্ধব হয়েছিল, যারা সহকর্মী। আমি বেশিরভাগ যাদেরকে চিনি, যারা কাজ, তবু আপনার কাছে শুনতে চাই, যা কারা কারা ছিলেন তখন? আহমেদ রফিক ছিলেন আমাদের সবচেয়ে বড়, মানে বয়স্ক অবশ্যই যিনি ছিলেন। তাছাড়া ছিলেন আব্দুল্লাহ আল ফারুক, আমার বিশেষ প্রিয় বন্ধু। অবশ্যই। তারপরে আমি তার কিছুদিন আগেই সুমন চট্টোপাধ্যায়, যিনি পরে কবি সুমন নামে পরিচিত হলেন, তিনি ছিলেন। তাকে আমি পাইনি, তার সঙ্গে কলকাতায় দেখা হয়েছিল আমি ডয়চে ভেলেতে যাওয়ার আগে। ওর কাছ থেকে আমি কিছু টিপস নিয়েছিলাম যে কেমন জায়গাটা, কি করতে হবে, এই সমস্ত। এছাড়া ছিলেন শুভ্রা দত্ত, নাজমুন নেসা, এরকম আমার শাহজাহান, শাহজাহান ফারুক ছিলেন। হ্যাঁ। তাকে খুব বেশি দিন পাইনি, তিনি আমি যাওয়ার বছরখানেক পরেই আবার ঢাকায় ফিরে যান। আর বাকি যারা ছিলেন তাদের সবার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কারণ তারা এসছেন গেছেন। এদের সঙ্গে আমার, বাকি যাদের নাম বললাম, তাদের সঙ্গে আমার বহুদিনের পরিচয় এবং মানে বন্ধুত্বের সম্পর্ক। নাজমুনের সঙ্গে বন্ধুত্ব এখনো রয়েছে, শুভ্রা তো আর নেই। হ্যাঁ, উনি ঢাকায় আমার সাথে দেখা হয়েছিল, উনি আমাকে খুব স্নেহ করতেন। ফারুক এখন হাইডেলবার্গে, ওর সঙ্গে মাঝে মাঝে ফোনালাপ হয়, আমারও যোগাযোগ হয়। এমনকি এতেও, ভিডিওতেও আমরা কথা বলি, ফারুক মালা ওদের সঙ্গে। এই আর কি। আর আমাদের একটা জিনিস ছিল, যেহেতু আমরা সবাই মানে তখন নতুন পরিবার আমাদের, আসলেই তাই। আমাদের পারিবারিক বন্ধু হয়ে গেছিল সবাই। সকলেই সবার পারিবারিক বন্ধু, আমাদের ছেলেমেয়েরা, ওদের ছেলেমেয়েরা, সবাই এখনো তাদের কিন্তু বন্ধুত্ব রয়েছে। বন্ধুত্ব তো এটা চিরদিনের জন্য, তাই না? এই আপনাকে গল্প করতে গিয়ে আমি এই মুহূর্তে খুব মানে স্মরণ করছি এবং মিস করছি, যেমন যারা ভয়েস অফ আমেরিকার রোকেয়া আপা থেকে শুরু, রোকেয়া হায়দার আপা, সরকার কবিরউদ্দিন ভাই, ইকবাল বাহার চৌধুরী, মাসুমা আপা, দিলারা হাশেম, সৈয়দ জিয়াউর রহমান, প্রত্যেককে মানে বেশি আপনারা কত ঘনিষ্ঠতা, একসাথে কাজ করা। তো ভয়েস অফ আমেরিকায় কবে এলেন এবং কত বছর ছিলেন? আমি জানি, তবু আমাদের না না, সে তো বটেই। দর্শকরা হয়তো জানবেন। আসলে আমি ভয়েস অফ জার্মানি থেকে ফিরে গেছি 1982 সালে। 3 বছর কাজ করার পর, 79 থেকে 82 কাজ করার পর আমি আবার আনন্দবাজারে ফিরে যাই। আবার 2 বছর আনন্দবাজারে ছিলাম কলকাতায়। তারপরে আমি ভয়েস অফ আমেরিকায় চাকরি পাই। তার আগেই পেয়েছিলাম, কিন্তু আমি এসছি
ভয়েস অফ আমেরিকায়। তখন বাংলা বিভাগ প্রধান ইকবাল আহমেদ ছিলেন প্রধান। আমি যখন এসেছি তখন ইকবাল আহমেদ ছিলেন, কিন্তু আমাকে নিয়োগপত্র দিয়েছিলেন, আসলে আমার মানে ইন্টারভিউ নিয়েছিলেন কলকাতায় ইশতিয়াক আহমেদ। ওকে আমি ভুলবো না, অসাধারণ মানুষ ছিলেন। অসাধারণ মানুষ ছিলেন। ভীষণ ভালো মানুষ। এবং নিহার সিদ্দিকী ভাই ওনাকে হ্যাঁ, চিনতেন। তো আমি এখানে এসেছি, আমার ঠিক আগে কবির এলো, সরকার সরকার কবির। কবিরুদ্দিন। আমরা সকলেই খুব ভালো বন্ধু। আমি এসেছি ভয়েস অফ আমেরিকায় যোগ দিয়েছি 1984 সালে। 84 সাল? ওরে বাবা। 1984 সাল থেকে 1990-এ 6 বছর পরে আমি আবার কলকাতায় ফিরে গেছিলাম। আর সেটা 40 বছর আগের কথা, যখন আমি প্রথম নিউ ইয়র্কে আচ্ছা, পা দিয়েছিলাম। নিউ ইয়র্ক থেকে আমি জেএফকে তে নেমেছিলাম, তারপর সেখান থেকে আমরা সবাই মিলে ওয়াশিংটনে গেলাম প্লেনে। তো সেখানে আবার ফারুক আমার পুরনো বন্ধু, ডয়চে ভেলে, ও আর কামনাশিস চক্রবর্তী, ওরা আমাকে নিতে এলো। তো তারপরে সেখানে আমি 6 বছর কাজ করেছি। প্রথমে ছিলাম 1 বছর এতে ওয়াশিংটন ডিসিতে একটা বাসা ভাড়া করে। খুব ভালো। আমাকে দাউদ খান মজলিস উনি আমাকে ওই জায়গাটা সন্ধান দিয়েছিলেন, এবং উনি ওর ঠিক ওপর তলায় আমি ছিলাম। তো উনি আমাকে বলেছিলেন যে আমি তো দীপঙ্করকে মাথায় করে রেখেছি। তো এখন এদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি, এবং সেই 6 বছরের মধ্যে আমাদের বন্ধুত্ব এত গাঢ় হয়েছিল যে এখনো আমি ঢাকায় যখন গেছি, দাউদ ভাইয়ের মেয়ে ফারা, হ্যাঁ, ওদের লালমাটিয়া গিয়েছিলাম আমি, সেখানে গিয়াস কামাল ভাই সহ আমি গিয়েছিলাম। তো সেই ফারাও আমাদের খুব যত্ন করে খাওয়ালো টালো, অনেকক্ষণ আড্ডা মারলাম। যোগাযোগ আছে, ফারার সঙ্গে যোগাযোগ আছে, আমারও আছে, আমার স্ত্রীরও আছে। আমরা ফেসবুকে মোটামুটি যোগাযোগ রাখি। এছাড়া তো যাদের কথা বললাম তারা তো, তুমিও অনেকের কথা বললে। আমি 6 বছর এখানে ছিলাম, তারপর আবার 34 বছর পর, 34 মানে ফিরে যাওয়ার 34 বছর পর আবার আমি এলাম। ওয়েলকাম ব্যাক মানে এটা বেড়ানো। আমার মেয়ে এখানেই জন্মেছে, ও আমেরিকান সিটিজেনশিপ নিয়েছে, ও এখানে গত বছর বিয়ে করেছে, ওর ভালোবাসার মানুষ কলকাতা থেকেই এসছে। তো ওদের সংসার দেখতে এলাম। ওদের বিয়েতে আসতে পারিনি, কারণ তখন ভিসা ছিল না আমাদের। ভিসা পেতে একটু আপনাকে দেখিনি আগে, কিন্তু মেয়েকে আগে দেখেছি। জানি ও একজন কাকাকে পেয়েছে এখানে, তার কিরণ কাকু। সেদিন নিহার কাকু ছিলেন, একসাথে আমরা সবাই মিলে আড্ডা দিয়েছি। জানি এখন ক্যামেরার পেছনে যিনি রয়েছেন সেই নিহার সিদ্দিকী, তিনি ছিলেন। তার তোলা ছবি আমি দেখেছি, অসাধারণ ছবি তোলেন। আমি যখন বেঁচে গেলাম, যখন করোনা কাল, যখন 2020 সালে আমার ব্রেইন স্ট্রোক হয়েছিল, তখন নিহার ভাই কতদিন মানে ঘুমাতে পারেননি। আমি রুকেয়া আপার সাথে যখন সারাক্ষণ কথা হচ্ছিল, আপার ওদিকেও চোখে পানি ছিল। তো মানে এইসবকে জীবন তো একটাই, তাই না? তাদেরকে নিয়ে আমাদের এই যে ভয়েস অফ আমেরিকার সম্বন্ধে একটু মানে কিছু বলতে চাই, যে আপনার এতদিন মানে ছিলেন, সরাসরি ছিলেন, তারপর আবার কলকাতার প্রতিনিধি ছিলেন। এখন তো তারপর রুকেয়া আপা যখন রিটায়ার করলেন, কদিন পরে আবার সরকার কবির ভাই রিটায়ার করলেন। এরপরে তো মানে বাংলা বেতার অনুষ্ঠান তো শেষ হয়ে গেল। ওরা দুজন একসঙ্গে একই দিনে রিটায়ার করেছে। হ্যাঁ, এটা খুব ভালো কাজ করেননি কিন্তু। হ্যাঁ, আমাদের জন্য ভালো হয়নি। না, আমরা সবাই ওদের খুব মিস করি। তাদের কিছু করার নেই, কারণ ওরা তো সারা জীবন সত্যি খেটেছেন। ওদেরও তো একটা রোকে আবার 40 বছর বিশ্রাম দরকার, কবির ভাই 38 বছর। সেটাই তো ওদের পরে বাংলা বিভাগ তো এখন একটা নামকাম আসছে। আমি বদনাম করার দরকার নেই, এমনি কথা, আমরা অনেকেই কাজ করছি না বা পছন্দ করি না, কিন্তু এখন বাংলা বিভাগ একটা আছে, কিন্তু এটা হচ্ছে পোর্টালের মতো। তো যাই হোক, তখন আপনি যখন ওয়াশিংটনে ছিলেন, তখন সোহেল সামাদ থেকে শুরু করে আপনাদের অনেক, সোহেল আমার বিশেষ বন্ধু ছিল। আমাদের ডয়চে ভেলে তো আমরা একসঙ্গে কাজ করেছি। সোহেল ভাই আমাদের কুমিল্লারই ছেলে। উনি জার্মানি থেকে, কোলন থেকে এলে আমার ঢাকায়, উনি আমার এফএইচ হলে। আমারও কিন্তু কুমিল্লায় দেশ। আচ্ছা, কুমিল্লা দেশ। কুমিল্লা হচ্ছে একটা মানে ঐতিহাসিক জায়গা, সেখানে সেই এসডি বর্মন থেকে শুরু করে একদম বিখ্যাত মানুষদের সেই জন্ম। তো এমনকি আলী আকবর খান, হ্যাঁ, সেই আয়াত আলী খান, সবকিছু আমাদের। এমনকি পরে আরো ওনাদের বংশধর মোবারক হোসেন খান,
সবাই আমাদের সেই কুমিল্লারই মানুষ। তো আপনার এই যে দেশটাকে বাংলাদেশ, এই যে আপনার বাবা তো গিয়ে বা দাদা চলে গিয়েছিলেন কলকাতায়, কিন্তু সেই যে দেশভাগের অনেক আগেই আমার আগেই, বাবা চলে গেছিলেন, কিন্তু মাও roots তাই। রুটস যেটা আর কি। হ্যাঁ, আর মার roots- বাড়ি কোথায় ছিল? মার বাড়ি ছিল ফরিদপুর, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমার বাবা তো বললামই কুমিল্লার। কুমিল্লা মানে তখন ছিল পার্বত্য চট্টগ্রাম। তো এখনো আমার ওই দেশ বললে কুমিল্লার কথাই বলি। খুবই স্বাভাবিক। আর আমার শ্বশুর বাড়িও ওই বিক্রমপুরে। পূর্ববঙ্গে। আচ্ছা। হ্যাঁ, বিক্রমপুরে, ঢাকা বিক্রমপুর। এটা ঐতিহ্যবাহী জায়গা বিক্রমপুর হচ্ছে, সেখানে সমর সেন হ্যাঁ, যিনি আছেন, কবি, তার হ্যাঁ। বাড়ি ছিল সেখানে। সেখানে বিবিসির যে ঝর্ণা গড়লে উনি আমাকে একবার নিয়ে গেলেন, চলো একটু সেখানে যাই, সেই ওনার পৈতৃক বাড়িতে। তা আপনার এখন মানে সাংবাদিকতা এখন কি আনন্দবাজারে কি লেখালেখি? আনন্দবাজারে না, ছেড়ে দিয়েছে। আনন্দবাজার থেকে তো আমি রিটায়ার করেছি Retire অনেক করেছেন। বছর হলো। কিন্তু লেখালেখির ডাক্তারের মতন, সাংবাদিকরা কখনো হচ্ছে retire- ডাক্তারের মতন, এরা তো কখনো রিটায়ার করে না। লেখালেখি চলছেই, বই বেরোবে, তার প্রস্তুতি চলছে। আমার সাংবাদিক জীবনের নানান অভিজ্ঞতা নিয়ে বই বেরোবে, তার প্রস্তুতি চলছে। তারপরে এমনিতেও লেখালেখি করছি, নানান পত্রপত্রিকায় লিখছি। হ্যাঁ, আমরা ফেসবুকের মাধ্যমে আমরা কিছু কিছু আমি দেখতে পাই, ফেসবুকে হ্যাঁ। দিই, যেগুলো আর কি আমার বন্ধুদের জানাতে চাই, তারা খুশি হয়, তাদের সঙ্গে ওইগুলোর মাধ্যমে আমার যোগাযোগ থাকে। আপনাকে এই যে জ্যাকসন হাইটসে যখন আমরা কিছুক্ষণ আগে আমরা একটা রেস্টুরেন্টে বসে মানে খাওয়া দাওয়া করছিলাম, ঠিক একই জায়গাতে আমরা রুকে আপা সহ, নিহার সিদ্দিকী সহ, আমরা নাজমুন্নেসা পিয়ারি আপা সহ বহুবার আমরা সেখানে খেয়েছি। এই জায়গাতেই আপনার ইকবাল বাহার চৌধুরী, সরকার কবিরুদ্দিন, মাসুমা খাতুন, সৈয়দ জিয়র রহমান, সবাইকে তো অনেকে এখন আর পাইনি, অনেকে চলে গেছেন পৃথিবী থেকে। আবার এখানেই আবার সেই সমরেশ মজুমদার, শঙ্কর, সুনীল, সবাইকে এই জ্যাকসন হাইটসকে ঘিরে আমাদের। তা আপনাকে এতদিন পরে আপনাকে এই কনকনে শীতের মধ্যে তুমি আপনি- যাদের নাম করলে আমি তাদের তো কাছাকাছিও হতে পারি না, তাদের খ্যাতি এবং অন্যান্য যা ক্যারিশমা, তার সঙ্গে আমার আমি সামান্য সাংবাদিক, না, পেশাজীবী। কি যে বলেন। কিন্তু হ্যাঁ, বহুদিন সাংবাদিকতা করেছি, লোকের ভালোবাসা পেয়েছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকাল যখন সাংবাদিকতার নিন্দে শুনি, সাংবাদিকদের নিন্দে শুনি নানান কারণে, তখন আমার বুকে খুব কষ্ট হয়। কারণ আমরা একটু আগে আমাদের নিহার সিদ্দিকী বলছিলেন, আমার খুব ওটা মনে ধরেছে, যে তখন ছিল সাংবাদিকতার মানে স্বর্ণযুগ। অবশ্যই। এবং সেই সময় আমরা যে কাজ করেছি, আমাদের কারোর কাছে জবাবদিহি করতে হয়নি সম্পাদক ছাড়া। সম্পাদক আমাদের ফ্রি হ্যান্ড দিতেন, বলেছেন যে যদি কোনো খবর সত্যি হয়, আমরা পুরো খবরের কাগজ তোমার পেছনে দাঁড়াবো, কিন্তু যদি মিথ্যে হয় তাহলে কিন্তু তোমার চাকরি থাকবে না। ভাগ্য ভালো, আমাদের কারোর চাকরি, আনন্দবাজার থেকে কারোর চাকরি যেত না, আমরা ওটাকে সরকারি চাকরি বলতাম। অশোক কুমার সরকার ছিলেন প্রধান মালিক সম্পাদক, তারপরে অভিক সরকার হয়েছিলেন, এখন অরূপ সরকার, তার ছেলে, এরা এই সরকার ফ্যামিলির জন্য আমরা ওটাকে সরকারি কাগজ বলতাম, আচ্ছা, এবং আচ্ছা। সরকারি কাজও বলতাম। সরকারি চাকরির মতন কখনো কারোর মানে খুব গর্হিত কোনো অপরাধ না করলে কারোর চাকরি যেত না। তো তখন আমাদের সম্পাদক একটা কথা বলতেন যে যখন তুমি কারোর সম্বন্ধে কোনো খবর করতে যাচ্ছ, কাউকে নিয়ে, কেউ হয়তো অভিযুক্ত হয়েছে কোনো একটা ব্যাপারে, তুমি সেই খবরটা করার জন্য হাত নিষ্পিস করছে, কিন্তু একটা কথা মনে রাখবে, তোমার খবর কিন্তু লক্ষ লক্ষ পাঠকের কাছে পৌঁছবে, এবং তারা যদি ভুল খবর পান তাহলে সেই ভুলটাই কিন্তু থেকে যাবে। কাজে তোমার বিরাট দায়িত্ব, সেই খবরটা সত্যি সেটা প্রমাণ করার দায়িত্ব তোমার। অন্তত যার নামে অভিযোগ পাচ্ছ তার অন্তত একটা মন্তব্য তোমার দিতে হবে, যে যাকে তুমি অভিযুক্ত করছো তার কি বক্তব্য, অবশ্যই। তিনি কি বলেন। যদি বলেন যে না এটা আমি করিনি, সেটাও তোমাকে দিতে হবে। যদি বলেন যে না এটা এরকম ভাবে হয়েছে, সেটাও তোমাকে দিতে হবে। তিনি যা বলেন, তোমার অভিযোগটা তো থাকবেই, সেখানে তো তোমার একটা বক্তব্য থাকছেই। কারণ তুমি তো যে অভিযোগটা করছো তার একটা নিশ্চয়ই কোথাও একটা ভিত আছে, সেই ভিত্তিতেই তো তুমি অভিযোগটা করছো। কিন্তু তার সবসময় তার একটা, আজকাল যখন দেখছি যে সাংবাদিকরা মানে সেফ নামের জন্য অভিযোগটাকেই বড় করে দিয়ে যাচ্ছে, যার জন্য সাংবাদিকতার এত মানে নিন্দে মন্দ শুনতে হচ্ছে, তার কারণ হচ্ছে খুব চটজলদি। প্রথমত হচ্ছে যে এখন চ্যানেল অনেকগুলো হয়ে যাওয়াতে, টিভি চ্যানেল এবং নিউজ চ্যানেল এগুলো অনেকগুলো হয়ে যাওয়াতে, একটা বাংলা খবর, সেই খবরের যে
পরিধি সেটা খবরের কাগজ এবং এই যে বৈদ্যুতিন মিডিয়া যেটা নিউজ চ্যানেল, তাতে একটা ভীষণ রকমের প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। প্রত্যেকেই চায় যে আমার খবর যেন প্রথমে যায়, এবং তার জন্য অনেক হাবিজাবি খবর বেরোচ্ছে, অনেক বাজে খবর বেরোচ্ছে। কম্পিটিশনের কথা বললেন না, কিছু কিছু চ্যানেল যখন দেখি ওরা এত অস্থির, মানে কোন রকম একটা মানে বাচনভঙ্গি বা বিতর্ক হচ্ছে, মানে মারামারি করছে, কেমন যেন মানে অস্থির একটা এটা অবস্থা। তো তুমি জানো, মানে খুবই মানে নিউজ চ্যানেলে বেখাপ্পা। যদি কয়েকজনকে নিজেদের মধ্যে লড়িয়ে দেওয়া যায়, তাহলে নিউজ চ্যানেলের সবচেয়ে সুবিধা হচ্ছে এদের কাউকে টাকা দিতে হচ্ছে না। তারা কিন্তু প্রত্যেকে, ধরো 7 জনকে ডেকে আনলো নিউজ চ্যানেল, তারা প্রত্যেকে যে তাদের নিউজ চ্যানেলে মুখ দেখাবে এবং নানান জনে জানতে পারবে যে আমি ওইখানে বলেছি, তার জন্য তারা রাজি হয়ে যায়। সামান্য তাদের গাড়িতে যাতায়াত করা, একটুখানি টিফিন দেয়, একটু চা দেয়, আর টাকা পয়সা কিছু দিতে হয় না, তারা ওই জন্য আসে। তারপর নিজেদের মধ্যে মারামারি করে। এই মারামারিটা দেখার জন্য প্রচুর লোক কিন্তু টিভির সামনে বসে থাকে। আমার নিজের জানা আছে। দলাদলির ব্যাপার, মানে হ্যাঁ, দলাদলি, মারামারি এই করছে, একজন একজনকে নোংরা নোংরা গালাগাল দিচ্ছে, সেইগুলো দেখার জন্য প্রচুর লোক আছে। এইগুলো তো সাংবাদিকতা না, এই জন্য সাংবাদিকতার এত নিন্দে হচ্ছে। Exactly. না, আর আপনাকে ওই যে জ্যাকসন হাইটসের কথা যখন বললাম, যে আপনার সাথে একসাথে কাজ করেছিলেন বা আগে পরে সুমন চট্টোপাধ্যায়, পরে কবি সুমন, প্রথম যখন দেখা হয়েছিল জ্যাকসন হাইটসে একটা রেস্টুরেন্টে, রোকে হায়দার আপাও ছিলেন, তা আমি বললাম যে আমার নাম কিরণ। ও, আকবর হায়দার কিরণ, মানে এই যে কি মজার স্মৃতি আর কি। আসলে ডয়চে ভেলের কথা একটু মানে সামান্য কয়েক মিনিট যদি বলেন, যে আপনি যখন ছিলেন তখন সবচেয়ে ভালো স্মৃতি আপনি কিভাবে এখন মনে পড়ে? আমার এরপরে ভিওতে জিজ্ঞেস করবো সেটা। প্রথম যেহেতু প্রবাস, বিদেশে আমাদের আসা প্রথম, কোলনে ছিলেন, কোলন। হ্যাঁ, কোলনে, এবং জার্মান রেডিও তখন কোলনেই, তখনও তো বার্লিন রাইনের নদীর তীরে। দুটো দেশ একদম তখন আলাদা। একটা কমিউনিস্ট জার্মানি, পূর্ব জার্মানি, আর একটা হচ্ছে পশ্চিম জার্মানি। তো আমরা ছিলাম তখন পশ্চিম জার্মানিতে, কোলনে, এবং তখন আমাদের যে সমস্ত খবর করতে হতো, তুমি একটা জিনিস তো জানোই, যে ভয়েস অফ জার্মানি হোক বা ভয়েস অফ আমেরিকাই হোক, এগুলো হচ্ছে প্রত্যেকটা দেশের, জার্মানির এবং আমেরিকার দেশের সরকারের ভিউটা প্রচার করাটাই হচ্ছে আসল, সেটাই আমরা করতাম। তবে একটা জিনিস ছিল যে নিছক প্রোপাগান্ডা ছিল না। আমরা খবর করতাম, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর করতাম, আমরা প্রত্যেকটা বিশ্ব যে সংবাদ সেগুলো প্রচার করতাম, এবং তার মধ্যে দিয়ে মোটামুটিভাবে ভারত, বাংলাদেশ এবং প্রথমে জার্মানি, পরে আমেরিকা, মানে ভয়েস অফ আমেরিকায় যখন কাজ করতাম তখন আমেরিকায়, এই 3টে দেশের একটা সেতু বন্ধ গড়ে উঠত। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তখন ডয়চে ভেলে যারা আপনার সাথে আলোচনা হয়েছিল, আর ভিওতে যখন আপনি ছিলেন তখনকার সবচেয়ে বড় স্মৃতি যদি আপনি বলেন। ভিওএতে আমরা যখন ছিলাম তখন সেই দাউদ খান মজলিস থেকে শুরু করে, মানে দাউদ খান মজলিসের সঙ্গে আমার ছেলের যখন প্রথম কথা হয়েছে, তখন ওর ঘরে একজন আমেরিকান সাহেব বসেছিলেন। তো আমার ছেলের জানে যে, তখন খুব ছোট আমার ছেলে, 6 বছর বয়স, আমার একে বলছে যে, দাউদ খানকে বলছে যে দাউদ মামা। তো দাউদ মামা বলাতে কেউ দাউদ আঙ্কেল বলে, কেউ দাউদ কাকু বলে, দাউদ জেঠু বলে, কিন্তু দাউদ মামা বলাতে উনি ভীষণ খুশি হয়েছে। যাক, এই প্রথম একজন আমাকে মামা বলল, ঠিক আছে। তারপরে ও যখন আরেকজন পাশে যখন ছিল, তার সঙ্গে বাংলায় কথা বলতে গেছে, বুঝেছি যে ও বাঙালি না। ও, তুমি বাংলা না? তো এই ধরনের মজা। এবং আমরা যে যেটা বলছি, আহমেদ রফিক ছিলেন, হ্যাঁ, ওর কথা তুমি, আমার এক বন্ধুর মামা আর কি, তুমি বলতে, আমার সাথে মানে অভিমান হয়েছিল। আমি ওনার জন্য দেখতে গেলাম, গিয়ে আমি লিভিং রুমে বসে আছি, উনি দেরি করে আসবেন, আমি চলে আসলাম। তো সেটা সরি আছে। আহমেদ রফিক মানে সে তো, তুমি ডয়চে ভেলের কথা বলছো? না, ও তাহলে আমি বলছি যিনি, তিনি, সরি, আমি আহমেদ রফিকের কথা বলছি না। উনি হচ্ছেন বিব্বুর বাবা। ও আচ্ছা, খন্দকার রফিকুল হক। হ্যাঁ, উনি রফিক ভাই, সরি।
আমাকে খুব আদর করতেন, আমার হাত হাত ডয়চে ভেলেতে ছিলেন আহমেদ রফিক, জি। আর ইনি হচ্ছেন খন্দকার রফিক, রফিকুল হক। হ্যাঁ রফিক ভাই খন্দকার বলতাম, রফিকুল হক। হ্যাঁ খন্দকার রফিকুল হক। ইনি আমাদের আরেকজন বিব্বর। সেগুপ্তা সেগুপ্তা নাসরিন নাসরিন কুইন, কুইন, বিব্বুর বাবা। বিব্বুর বাবা। উনি অসম্ভব ভালোবাসতেন ওরে আমাদের। বাবা। এই যে বললাম না যে একটা পারিবারিক একটা বন্ধন ছিল, আমার ছেলে মেয়ে ওদের ভীষণ ভালোবাসতেন। আর উনি তো খুব সুন্দর করে কথা বলতেন, খুব উনি স্নেহ হাত- করে হাতে কথা ইয়ে বলতেন, করতেন, ওই যে হ্যাঁ হাত দেখতেন, হাত সেই। দেখতেন, আমাকে দেখেছিলেন। তা এইরকম এদের সঙ্গে নানান স্মৃতি রয়েছে, কোনটা বলে কোনটা বলবো। এই এই যে আমি বলছি যে এই কিছুদিন আগে আমি এখানে এই যে আসার পর, যখন গেলেন, কি এই বলেন? আসার পর এই গল্প প্রথমে করেন। ডিসিতে হ্যাঁ, গেলাম। জি। ডিসিতে আমাদের এক বন্ধু কলকাতার, তার বাড়িতে দুদিন রইলাম। সেখান থেকে রফিক রোকেয়া, সরি রোকেয়া, কবির কবির ভাই। কবির আর নিশাদ ভাবি এসে ওর বাড়ি থেকে আমাদের নিয়ে গেলেন। মেরিল্যান্ডে। আমি আর আমার স্ত্রী ছিলাম, গেলাম মেরিল্যান্ডে ওদের বাড়িতে, সিলভার স্প্রিং। সেখানে 4 দিন ছিলাম। সেখান থেকে ওই পৌঁছে দিল আমাদের রোকেয়ার বাড়িতে, ভার্জিনিয়াতে। রোকেয়ার বাড়িতে ভার্জিনিয়াতে, বেশি দূরে না কিন্তু। ফলস চার্চ। সেখানে আবার 10 দিন। দুজনেই আমার উপর অনুযোগ যে এত কম দিনের জন্য এবার এলেন, দেখাই হলো না ভালো করে, কথাই হলো না ভালো করে। আমি বললাম আরে তাই তো, হ্যাঁ। 10 দিন ছিলাম রোকেয়ার বাড়িতে, এটা কি কম কথা হলো? যাই হোক, এই যে ভালোবাসার সম্পর্কটা, এই যে বন্ধুত্বটা, এই বন্ধুত্বটা আমরা সবাই মিস করি। আজকে যখন দেখি একটা গোষ্ঠী, মানে একটা খুব বাজে গোষ্ঠী এবং রাজনৈতিক গোষ্ঠী, একটা না একাধিক, তারা এই দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কটাকে বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে, তখন আমার খুব দুঃখ হয়। খুবই খারাপ লাগে। এবং সেটা তখন মনে হয় কি যে ভারত বললে ভারতীয়দের বোঝায় না, ভারত বললে একটা দেশ বোঝায়, তার সরকার বোঝায়, তার মানুষ বোঝায়, তার সমস্ত পারিপার্শ্বিক সমস্ত প্রকৃতি বোঝায়। বাংলাদেশও ঠিক তাই। কিছু লোক যদি খারাপ হয়, তার দায় প্রত্যেককে কেন নিতে হবে? এবং এই যে এই বিষিয়ে দেওয়ার যে রাজনীতিটা শুরু হয়েছে, কিছুটা সফলও হয়েছে, এটা অচিরে বন্ধ হোক, এটা আমি চাইবো। যে তোমার সঙ্গে আমার যে সম্পর্ক, সেই সম্পর্কটা যেন কোনো দেশের না। ভিত্তিতে না। সবকিছু এটা হ্যাঁ, ধর্ম, বর্ণ তোমাকে আমি সবকিছুর ভাই উপরে। মনে করি, তুমি আমাকে বড় দাদা হ্যাঁ, বলে অবশ্যই। যে সম্মান দিচ্ছ বা ভালোবাসছো, সেটা তো আমরা এভাবেই তো অভ্যস্ত ছোট জন্মের পর থেকে। ঠিক তাই। সেটা তো কোনো রাজনীতিবিদ ঠিক করে দেয়নি যে আমাদের সম্পর্ক কি হবে। তাহলে আমরা কেন তাদের কাছে মাথা এই যে নোয়াবো? আমার যে বব দেবাশিস দাস মারা গেল 2 সপ্তাহ আগে, আমি প্রতিদিন যখন বেঁচে ছিল আমি আল্লাহর কাছে দোয়া করতাম যেন সে যে মানে সুস্থ হয়। তো এটা না, কোনো সে ক্ষতি তো- হবে? সে তো বাংলাদেশের লোক ছিল। হ্যাঁ, আমি বলছি যে ভারতীয় আর বাংলাদেশ, মানে হ্যাঁ। দুই এতের যে আমাদের যে সম্পর্কটা, যেমন রোকেয়া, হ্যাঁ। রোকেয়া কলকাতায় জন্ম, 16 বছর পর্যন্ত কলকাতায় ছিল, এবং কলকাতা বলতে সে ভীষণ ভালোবাসার সম্পর্ক রোকেয়ার। কলকাতায় গেলেই, মানে কলকাতা যখন যেত, গেলেই আমাদের বাড়িতে একবার গিয়ে, এই চলেন তো একটু গিয়ে আমার পুরনো জায়গাগুলো একটু দেখে আসি। এই যে জিনিসগুলো, আমি ঢাকায় গিয়েছি, 2 বার ঢাকায় গিয়েছি, আমার মনে হয়েছে যে এই তো আমার দেশের মাটিতে এলাম। অবশ্যই। এই জিনিসগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে একটা বিশেষ গোষ্ঠীর জন্য। এটা আমরা যেন হতে না দিই। না, খুবই এটাই আমার খারাপ লাগে যেটা রিসেন্টলি যেটা হচ্ছে। আসলে কিছু হচ্ছে না, কিছু মিডিয়া শেষ হয়ে যাবে ব্যাপারটা। তো দাদা আজকে খুব মানে আপনার হাতে, না ঠিক আছে, এটা পার্ট অফ লাইফ, কল আসবে লাইভে। তো আপনার হাতে যে কি বলবো, অনেক গল্প করতে ইচ্ছে করে। যারা, আপনি যদি জিজ্ঞেস করি যে ডয়চে ভেলে এবং ভিওতে যারা শ্রোতা ছিলেন, এদের মধ্যে 2-1জনকে কি আপনার মানে মনে পড়ে? আমার স্মৃতিশক্তি ভীষণ খারাপ আমার, না। আর আমি 1-2জনের নাম করলে বাকিরা দুঃখ পাবে। আজকে কথা হচ্ছিল আরো কয়েক ঘন্টা আগে, নাজিমউদ্দিন মুর্শিদাবাদের, ও বলেন কিরণ ভাই আমি অপেক্ষায় থাকবো, দেখবো, রাত জেগে থাকবো। হ্যাঁ। না, আরো যারা আছেন আমাদের, এই যে মনির আহমেদ অনেক পুরনো, যুবরাজ চৌধুরী শেখ কত কিছু করেছে। এই রোকেয়া আপার জন্য যে জাতীয় প্রেস ক্লাবে যে অনুষ্ঠানটা হলো, ঐতিহাসিক, এত গর্জিয়াস এবং মানে এত এক্সপেন্সিভ। এটা ভালোবেসে, কোনো রকম স্বার্থ নাই, ভালোবাসা ছাড়া অন্য কিছু নাই। তা আমরা যারা ভয়েস অফ আমেরিকায়, আমি যখন ফ্যান ক্লাব করতাম, শত শত ফ্যান ক্লাব সারা দেশে হয়েছিল। প্রথম ইকবাল বাহার চৌধুরীকে প্রথম নিয়ে গেলাম ঢাকার বাইরে, এই জয়দেবপুরে, গিয়াস কামাল ভাই সহ কত কিছু স্মৃতি আমাদের। তারপরে তো ভিউতে কাজ করলাম। যে সবকিছু মিলিয়ে জীবন তো একটাই, কাজেই
শ্রোতা ছিলাম। দেখো, আবার সুখ স্মৃতিগুলোই থাকে। অবশ্যই হ্যাঁ, সেই জন্যই বলে স্মৃতি সততই সুখের, যে কথাটা বলে না, জি। সুখ স্মৃতিগুলোই থাকে। হ্যাঁ। আর যেগুলো দুঃখের সেগুলো মানুষ আস্তে আস্তে ভুলে যায়। যে আপনাকে কিছুক্ষণ আগে দেখালাম যে বাংলা বিভাগের 50th অ্যানিভার্সারির সেই বিখ্যাত ছবিগুলো আপনি দেখলেন। এই দুঃখের বিষয় এই সময়টাতে আমি ছিলাম না, ছিলেন না। তার ঠিক আগেই চলে গিয়েছি। তো এইটা হচ্ছে মানে আমাদের পার্ট অফ লাইফ। তো খুব ভালো লাগলো দাদা, আপনি নিউ ইয়র্কে মানে বহুদিন পরে আসলেন, কিন্তু যেহেতু এখানে মেয়ে থাকে এখন কান টানলে মাথা আসে, মায়ের কাছে আসবেন, এখন তো মা। সেই আর আপনার মেয়েটা এত ভালো লক্ষ্মী মেয়ে, আমাদের সাথে দেখা হয়ে এত আরো দেখা হবে নিশ্চয়ই। তো দাদা খুব ভালো লাগলো, আপনি মানে শেষ করার আগে যদি আপনার যারা বন্ধু যারা আপনাকে ভালোবাসছেন ডয়চে ভেলে এবং ভয়েস অফ আমেরিকায়, যদি কিছু আপনার মনের কোনো কথা বলতে পারেন। আমি তো তাদের আমার মনের কথা সবই তো তোমার ওকে এর বলছি। মধ্যেই বললাম। হ্যাঁ, নতুন কিছু তাদের বলার নতুন করে কিছু বলার নেই। এরা প্রত্যেকে আমার ভীষণ প্রিয়, ভীষণ ভালো রকম বন্ধু, এবং এদের নিয়ে আমি এই যে আমার জীবন যে গেছে তাদের সঙ্গে এরা এত ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে যে এদের কথা আলাদা করে বললে ঠিক হবে না। আর আপনার সাথে আমি কোনো সাক্ষাৎকার নিইনি, আমার শখ ছিল যে আমার প্রিয় দীপঙ্কর দার সাথে গল্প করব, জীবনের গল্প। এবং ওইখানে গল্প করতে গিয়ে আমার অবশ্যই রোকেয়া সরকার, কবির ভাই, সবাইকে মিস করছি। এই কান টানতে মাথা আছে যেটা বলি আর কি। আর সেই ভিওএ বাংলা বিভাগে তো আপনি এবার যাননি, এখন তো বাংলা বিভাগ তো নামকা অবস্থায়। আমি না, এখন- এবার আর যেতে ইচ্ছে করে না, না। আমিও এখন গিয়ে আমি ভিও ডিরেক্টরের সাথে আমি হয়তো মিট করবো এমনিতেই, একজন শ্রোতা হিসেবে, সাংবাদিক হিসেবে। তো দাদা খুব ভালো লাগলো আপনাকে, আপনার অনেক ধন্যবাদ আপনাকে কষ্ট তোমাকে। দিয়েছি শীতকালে, বুঝছেন? না, না, আর শীত তো কি বললাম তো, যে যতই শীত থাক তোমাদের হৃদয়ের উষ্ণতাই আমাকে উষ্ণ রাখবে। সে তো বটে। অনেক ধন্যবাদ। আর সিদ্দিকী সাহেবকেও অনেক ধন্যবাদ দিচ্ছি। উনি এই ছবিটা পুরো রেকর্ড করলেন, আমাদের কথোপকথন। নিয়ার ভাই ছাড়া আমার জীবনের পার্ট অফ লাইফ, এটা স্বাভাবিক। নেহার সিদ্দিকী একজন এত নামকরা ফটোগ্রাফার, তিনি এখানকার নিহার, এই যে এখানকার যারা মেয়র পছন্দ করে, অ্যাটেনশন দেয় ওনার ছবিতে, এমনকি বিখ্যাত অ্যান্ডারসন কুপারের মতো বিখ্যাত সিএনএন অ্যাঙ্কর, হি লাইকস হিজ পিকচার। তো আজকে যারা আপনারা এই আমাদের দাদার সাথে গল্প করলাম, আপনারা যদি মানে আজকে মানে শুনছেন বা পরে শুনবেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদেরকে বিরক্ত করি নাই। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দাদা আপনি ভালো থাকবেন। নিশ্চয়ই, তুমিও। থ্যাংক তোমরা সবাই এবং আমার শ্রোতা বন্ধুরা যারা আগে ছিলেন, এখন হয়তো তাদের অনেকের সঙ্গে আর যোগাযোগ নেই, কারণ আমি বহুদিন ধরে অবসর নিয়েছি। তো তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভকামনা জানাচ্ছি, ভালোবাসা, শুভেচ্ছা।